আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মহান সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিস্ট মুক্ত দেশে এখন বসবাস করছি। এই ফ্যাসিস্ট মুক্ত দেশে বসবাস করার পরেও ফ্যাসিস্টের প্রেতাত্মা কিন্তু এদেশে এখনো রয়ে গেছে অনেক। আর সেই ফ্যাসিস্টের যারা লালন পালন করে তারাও মহাশক্তিশালী হিসেবে আবির্ভূত হচ্ছে বারবার। সেটা ভুলে গেলে চলবে না যে অনেকেই আমরা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না, যে কিভাবে আমাদের দেশের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে চক্রান্ত চলছে বিভিন্নভাবে। কিছু কিছু সময়ে সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়, কিছু কিছু সময়ে আমাদের নিজেদের আদর্শের বিরুদ্ধে কর্মকাণ্ড শুরু হয়, আবার কিছু কিছু সময় বিভিন্ন ধর্মীয় উন্মাদনা দিয়ে তারা আমাদেরকে তটস্থ রাখতে চায়। এবং এরই ফাঁকে দেখবেন বিভিন্ন স্বার্থের নামে, বিভিন্ন দাবি আদায়ের নামে স্টুডেন্টরাও এখন মাঝে মাঝে জেগে উঠছে, রাস্তাঘাট বন্ধ করছে, ট্রেনে আক্রমণ করছে, যেটা কোনোভাবেই এদেশের পক্ষে যাচ্ছে না, বরদাস্ত করা যায় না। তাই আজকে এই সাবজেক্টের উপরে আমরা রেখেছি ইন্ডিয়ার চক্রান্ত এবং আমাদের করণীয়। এই অনুষ্ঠানে আমাদের দুইজন অতিথি অংশগ্রহণ করছেন। একজন হলেন জেনারেল ALM ফজলুর রহমান। স্যারকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো আমার কারণই নেই। আন্তর্জাতিকভাবে সুপরিচিত, সুযোগ্য বীর মুক্তিযোদ্ধা। এবং কিছুক্ষণ পরে আমাদের সাথে সংযুক্ত হবেন শ্রদ্ধেয় ফজলুর রহমানের আরেক বীর কোর্সমেট, সেনাবাহিনীতে যাকে কোর্সমেট বলা হয়, তিনিও বীর মুক্তিযোদ্ধা মেজর আশরাফুদ্দৌলা। তিনি সাবেক সচিব ও রাষ্ট্রদূত ছিলেন। তিনি কিছুক্ষণ পরে জয়েন করবেন। তো আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় স্যার জেনারেল ALM ফজলুর রহমান, যিনি বিগত 10, 12, 13টা বছর ধরে কিংবা আরো বেশি সময় ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে অনবরত কথা বলে যাচ্ছিলাম, এবং তিনি সেই যুদ্ধে সামিল ছিলেন যোদ্ধা হিসাবে। তো আপনারা শুনুন জেনারেল ফজলুর রহমানের কাছ থেকে সেই ইন্ডিয়ার চক্রান্ত সম্পর্কে। স্যার, ফ্লোর ইজ ইয়োর্স, স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম। কর্নেল হক, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাকে সম্পৃক্ত করার জন্য। আমি ধন্যবাদ জানাই আমার কোর্সমেট মেজর দৌলাকে। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে জয়েন করবেন। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের অগণিত শ্রোতা যারা আমাদের বক্তব্য শুনছেন, ভবিষ্যতে শুনবেন। প্রশ্ন হলো যে ভারতের চক্রান্ত আমাদের করণীয়। তো এই স্বৈরাচারী কুচক্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে পুলিশের বিদ্রোহ হলো। পুলিশ থানা থেকে উধাও হয়ে গেল, তাদের পোস্ট থেকে উধাও হয়ে গেল, এবং নানান ধরনের বিদ্রোহের জামাডোল বেজে উঠল চারিদিকে। আমি ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে, যে তারা খুব শক্ত হাতে, খুব বুদ্ধিমত্তার সাথে এই পুলিশের যে বিদ্রোহ সেটাকে দমন করেছে। এরপরে হলো আনসারদের বিদ্রোহ, সেটাও খুব ভালোভাবে দমন করা সম্ভব হয়েছে এই সরকারের দ্বারা। তৃতীয় যেটা শ্রমিক আন্দোলন, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, মিল ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, এই সবই ঘটেছিল ভারতের চক্রান্তে। কেননা এই সরকার বসতে না বসতেই এইগুলো ঘটিয়ে তারা ভেবেছিল যে এই সরকার ভেঙে যাবে এবং দেশে একটা মাৎসান্যায় শুরু হবে, গণ্ডগোল সৃষ্টি হয়ে যাবে, আইন শৃঙ্খলার অবনতি হবে এবং দেশময় মানুষ একটা মহা বিপদের মধ্যে নিপতিত হবে। কিন্তু আসলে কিছু এটা হয়নি। তো এখন পর্যন্ত সুন্দরভাবে সবকিছু চলছে। আমি পূর্ণভাবেই সরকারকে সমর্থন করি। কারণটা হলো, যা আমাদের দলীয় সরকারগুলো করতে পারেনি তা এই সরকার তাদের 100 দিনের মধ্যেই করে দেখিয়েছে। যে আমি দুটো কারণের জন্য খুবই খুশি, ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত। সেটা হলো যে শেখ হাসিনা দেশে নাই, তার সেই কুচক্রী শাসন ব্যবস্থা সেটা আজকে মানে কবর দেওয়া হয়েছে, ওটা দাফন করে ফেলা হয়েছে, সেটা নাই। এটার জন্য আমি খুব আনন্দিত। আর একটা আনন্দ পাচ্ছি এই জন্য যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা দিয়ে মানুষের হিউম্যান রাইট, মানুষের আত্মসম্মান বোধ, এগুলোকে করা হতো, বুলন্ডিত করা হতো, সেটাও এই সরকার নীতিগতভাবে রাজি হয়েছেন বাতিল করার জন্য। এবং আজকে আইন উপদেষ্টা ঘোষণা করেছেন যে এই সাইবার অ্যাক্টে যাদের নামে মামলা হয়েছে সেই মামলাগুলো সব তুলে নেওয়া হবে।
So this is a very good gesture, I would say, that this government is doing. একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদেরকে এই সরকারকে সার্ভাইভ করতে দিতে হবে। এই সরকারকে সার্ভাইভ করতে দিতে হবে। কারণ হলো, এই সরকার যদি সার্ভাইভ না করে, তাহলে আমরা যে এই যে বিপ্লব হলো, যেখানে 2000-এর উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, 10-12 হাজার মানুষ আহত হয়েছে, কারো হাত পা গেছে, চোখ গেছে, জীবন গেছে, এই সব আহত নিহতরা শাহাদত বরণ করেছেন যারা, তাদের এই ত্যাগ কিন্তু অধরাই থেকে যাবে। তো আমি মনে করি যে এই সরকারকে সার্ভাইভ করার জন্য আমাদের পূর্ণ সমর্থন দিতে হবে। আমি দেশবাসীকে আহ্বান জানাই যে আপনারাও পূর্ণ সমর্থন দেন, এবং যে সংস্কারগুলো হাতে নেওয়া হয়েছে, একটা যুক্তিগ্রাহ্য সময়ের মধ্যে এই সংস্কারগুলো সম্পন্ন করে এমন একটা ব্যবস্থার মধ্যে নির্বাচন দিতে হবে যে ব্যবস্থা নিশ্চিত করবে যে বাংলাদেশে আর কোনোদিন স্বৈরাচারের আগমন ঘটবে না রাজনৈতিক ক্ষেত্রে। আমি সরকারকে প্রথম থেকেই বলে আসছি যে দেশের যেমন সংস্কার প্রয়োজন, রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন। ইলেকশনের জন্য বেশি দাবি জানাচ্ছেন বিএনপি। আমি বিএনপিকে অনুরোধ করব তাদের নেতৃবৃন্দকে যে আপনারা সংস্কার করেন দলের মধ্যে, কেননা এই দলটা পরিবারতন্ত্রের ভারে নুজ্জ হয়ে আছে। আমি শুধু জেনারেল জিয়ার পরিবারের কথা বলছি না, আপনি যেখানে যান, যারা এমপি মন্ত্রী হয়েছেন এই দল থেকে, তাদের পরিবার এখন ওই 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 জায়গাগুলোতে নেতৃত্ব দেয়। অন্য কারো যারা বিএনপি করেন তাদের কোনো স্থান সেখানে নাই। এভাবেই কিন্তু এটা চলে আসছে। তো আমি বলবো যে এই পরিবারতন্ত্রগুলোকে ভেঙে ফেলেন, এবং যারা সত্যিকার অর্থে যোগ্য, যারা নেতৃত্ব দিতে পারেন, তাদেরকে সামনে নিয়ে আসেন এবং নতুনকে আবাহন করেন। নতুন যারা ছাত্র, যারা আমাদের এই এই যে বিপ্লবের অগ্রনায়ক ছিলেন, তাদেরকে পার্টির মধ্যে অন্তর্ভুক্ত করেন, অন্তত 30% করে এটাকে রিজুভিনাইজড করতে হবে। কারণ এটা না করলে এই পার্টিগুলো অথর্বই থেকে যাবে এবং অতীতমুখী হয়ে থাকবে। ভারতকে খুশি করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে রাখতেই হবে, নাহলে সংকট সৃষ্টি হবে, 72-এর সংবিধানকে অনুসরণ করতেই হবে, না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এইসব কথা আপনারা বলবেন না। এটা যত বলবেন তত আপনাদের জনপ্রিয়তা কমে যাবে। আমি অনুরোধ করব আপনারা এইসবগুলো বক্তব্য বন্ধ করেন, এই সরকারকে সাহায্য করেন, একটা যৌক্তিক সময় সংস্কার করে তারপরে নির্বাচনে আসেন, এবং দলের মধ্যে পরিবারতন্ত্রের যে অবসান সেটা করেন। কেননা এই পরিবারতন্ত্র আপনার এই আগস্ট বিপ্লবের সঙ্গে যায় না, এর মর্মবাণীর সঙ্গে এটার একটা সাংঘর্ষিক কনোটেশন আছে। অতএব আমি বলবো যে নিজেরা শুধু ইলেকশনের জন্য মাতামাতি করে লাভ নাই, নিজেরা সংস্কার করেন এবং আপনাদের গ্রাসরুট লেভেলে যে পরিবারতন্ত্র শিকড় গেড়ে বসেছে সেগুলিকে উপড়ে ফেলেন। তাহলে আমরা ভারতের চক্রান্ত মোকাবেলা করতে পারবো, তা না হলে কিন্তু পারবো না। অতএব আমি যেটা মনে করি যে এই 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 সংস্কারগুলো হয়ে যাওয়ার পরে, দলীয়ভাবে সংস্কার হয়ে যাওয়ার পরে, সরকার এবং রাজনৈতিক দল সবাই মিলে, বাই দিস টাইম ইলেকশন কমিশনও তার কাজ শুরু করবে, দায়িত্ব নেবে, মিলে একটা ইলেকশন যদি হয় বাংলাদেশে, যাতে আমরা নিশ্চিত হব দেশের জনগণ, কারণ দেশের জনগণ হলো মালিক দেশের, তাদেরকে বাদ দিয়ে আপনারা যদি দেশ শাসন করতে চান, যেটা অতীতে আপনারা করেছেন, সেটা করলে কিন্তু এটা হবে না। এখন জনগণকে সম্পৃক্ত করেই এ দেশকে শাসন করতে হবে, নতুন আঙ্গিকে, নতুন রাজনীতির আলোকে। ধন্যবাদ। আমি এই পর্যন্ত বলে শেষ করলাম। এরপরে যদি আপনার সুযোগ হয় বলবো, আর যদি আপনি কোনো প্রশ্ন করেন আমাকে তা উত্তর দিব। ধন্যবাদ। আপনি মিউট হয়ে আছেন, মিউট শোনা যাচ্ছে না, শোনা যায় না। স্যার, আপনার কাছে একটা জাস্ট জানতে চাচ্ছি, এই যে আমরা 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি,
এই 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার দেশটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে, সব অঙ্গ প্রত্যঙ্গ শেষ করে দিয়েছে। এই সরকার বসার পরপরই আমরা অনেক কিছু আশা করে অধৈর্য হয়ে পড়েছি, কেন এটা হচ্ছে না, কেন ওটা হচ্ছে না। এই বিষয়ে আপনি যদি সীমাবদ্ধতা বলতেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতাগুলো কি কি আছে, এই প্রসঙ্গে যদি একটু আলাপ করতেন স্যার, একটু জি, কথা বলতেন। অনেক 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 ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। স্যার, কথা হলো এই সরকারের সীমাবদ্ধতা অনেক। প্রথম সীমাবদ্ধতা হলো যে যারা উপদেষ্টা হয়েছেন এবং প্রধান উপদেষ্টা সহ, আমি যেটা বলতে চাই সেটা হলো যে সরকার পরিচালনার অভিজ্ঞতা কারো নাই, দেশ পরিচালনার অভিজ্ঞতা কারো নাই, রাজনীতির অভিজ্ঞতা কারো আছে বলে আমার মনে হয় না এখন পর্যন্ত যারা এখানে উপদেষ্টা হয়েছে। তো এই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে হবে, কিছু সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। চেয়ার ম্যাক্সিম্যান, চেয়ারে যখন তারা বসেছেন তখন তারা অভিজ্ঞতাও সঞ্চয় করবেন। অতএব এই সময়টা, যৌক্তিক সময় তাদেরকে দিতে হবে। সবচেয়ে যে বড় কথা আমরা নিজেরাই বলছি, যেটা আপনিও বলছেন, যে স্বৈরাচারের যে দোষর সেটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের প্রবেশ করে আছে, এদেরকে তো বের করতে হবে। এদের বের না করা পর্যন্ত আপনি তো দেশকে স্বৈরাচার মুক্ত আপনি করতে পারবেন না। তাদের দোষররা তো বিভিন্ন জায়গায় বসে আছে। তো কাজেই এইটাকে করার জন্য সময় দিতে হবে, সরকারকে অবশ্যই দিতে হবে, এবং সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যে বিএনপি যেটা বলছে যে আমরা 31 দফা দিয়েছি, আমরা সংস্কার করবো, তো আপনার সংস্কার যদি এই সরকার করে দেয় তার অসুবিধা কোথায়? আপনি যে সংস্কার চাচ্ছেন সেই সংস্কার যদি এই সরকার করে দেয় আপনার অসুবিধা কোথায়? আপনি ধৈর্য ধরেন, 100 দিন গেছে মাত্র, 3 মাস। তো আপনি সেই ধৈর্যটা ধরেন, ধরার পরে সংস্কার হয়ে যাবার পরে যখন দেশবাসী বলবে যে ইলেকশন আমরা চাই, সেই সময় ইলেকশন হবে। আপনি দেশবাসীকে বাদ দিয়ে, দেশবাসীর মনোভাব না জেনে আপনি শুধু বলছেন যে ইলেকশন দিতে হবে, তা তো হবে না। এতে দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি হবে, এবং এই সরকার ফেল করে গেলে কিন্তু আমাদের সবারই কিন্তু ম্যাঙ্গো গানবেক চলে যাবে। অতএব এই সরকারকে সার্ভাইভ করার জন্য যত রকমের সহযোগিতা করা দরকার রাজনৈতিকভাবে, সেই সহযোগিতা আমাদের অবশ্যই করতে হবে। এবং প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ তারা এই সরকারকে আশ্বাস দিয়েছেন যে তারা সাহায্য করবেন আমাদেরকে বিভিন্নভাবে, যেটা ওই সরকারের সময় এটা সম্ভব ছিল না। আপনারা দেখেছেন যে কিভাবে $5 বিলিয়ন আনতে গিয়ে চীন থেকে কি করে ফিরে আসতে হলো খালি হাতে শেখ হাসিনাকে, তারপরে তো তার পতন শুরু হলো। তো আমরা চাই অর্থনৈতিকভাবে দেশ স্বাবলম্বী হোক, এবং যৌক্তিক যে সমস্যাগুলো সেগুলো শেষ করে, এবং স্বৈরাচারের যে দোষর বিভিন্ন জায়গায় যে বসে আছে তাদেরকে বিতাড়িত করে একটা পুনর্গঠিত আপনার সংস্কারমূলক যে ব্যবস্থার মাধ্যমে একটা প্রশাসন যন্ত্রকে পুনরায় স্টাবলিশ করে আপনার এই 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 দেশকে পরিচালনা করতে হবে। তো সেটা করতে গেলে সময় লাগবে, এবং সেই সময়টা আমাদেরকে সবাইকে দিতে হবে। এবং দেশবাসীর যে মনোভাব, সেই মনোভাবকে আপনাদের অবশ্যই হিসেবের মধ্যে নিতে হবে। আমি তো মনে করি এই সরকার এমন কোনো কাজ করে নাই যাতে সমালোচনা করা যায়। কারণ হলো তাদের একটা হলো অভিজ্ঞতা কম। হ্যাঁ, একটা বিষয় হলো যে এনজিও থেকে বেশি লোক নেওয়া হয়েছে। চিটাগাং ডিভিশন থেকে 13 জনকে নেওয়া হয়েছে 25 জন বা 24 জন উপদেষ্টার মধ্যে। নর্থ বেঙ্গল থেকে নেওয়া হয়নি। তো সেটা একটা আমিও দাবি জানাই যে নর্থ বেঙ্গল থেকে অবশ্যই সারা দেশের যতগুলো ডিভিশন আছে প্রত্যেক ডিভিশন থেকে 1-2 জন করে উপদেষ্টা নিতে হবে, না হলে কিন্তু এই সরকার সমালোচনার মধ্যে পড়বে। চিটাগাং এমন কোনো দেশ নয় যে তারা মেধায় নর্থ বেঙ্গলের চাইতে অগ্রগামী হয়ে আছে। আর ডক্টর ইউনূস চিটাগাং থেকে তিনি নোবেল পেয়েছেন, তার মানে এই নয় যে চিটাগাংয়ের মানুষ বেশি বুদ্ধিমান আর নর্থ বেঙ্গলের মানুষ বুদ্ধিমান কম। নো, এটা নিতে হবে, প্রত্যেকটা ডিভিশন থেকে নিতে হবে। আপনি যখন দেশ পরিচালনা করতেছেন সামগ্রিকভাবে সমস্ত দেশের কথা আপনাকে চিন্তা করতে হবে। তো আমি মনে করি যে এই বিশেষ করে হাসিনার যে দোষর,
এদেরকে বিতাড়িত করার পরে ইলেকশন দিলে আমার মনে হয় ভালো হবে। ইতিমধ্যে অন্য সংস্কারগুলো হয়ে যাবে। কিন্তু আজকে আমি পেপারে দেখলাম যে আরো কয়েকটা সংস্কারের জন্য আপনার কমিশন নিয়োগ করা হয়েছে। তো ওই কমিশনগুলোকে তো 3 মাস সময় দিতে হবে। আর যখনই কোনো রেভলিউশন হয় তখন তো আপনার অনেক সময় লাগে এটা পুনর্গঠন করার জন্য। এইদিকে যে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিচারের জন্য, সেই বিচারগুলো তো একটা যৌক্তিকভাবে শুরু করতে দিতে হবে। এর একটা সময় একটা সমাপ্তির দিকে এটা যেতে হবে। তো সেই জিনিসগুলো আপনারা দেখেন কিভাবে হচ্ছে, এবং সেগুলো দেখার পরে ইলেকশনের কথা ভাবলে আমার মনে হয় ভালো হয়। ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার একটু যদি আমাদেরকে এই ব্যাপারে হাইলাইট করেন যে অনেকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেরই বিভিন্ন দুর্বলতা নিয়ে, তাদের প্রশাসনিক জ্ঞান সম্পর্কে এবং আরো অনেক লিমিটেশন সম্পর্কে নানান আলোচনা সমালোচনা হচ্ছে। এই প্রসঙ্গে আপনি একজন বিজ্ঞ ব্যক্তি হিসাবে, বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে, বর্ষিয়ান সেনা নায়ক হিসেবে, মিলিটারি লিডার হিসেবে, মুক্তিযুদ্ধ হিসেবে এটাকে কিভাবে দেখছেন একটু যদি আলোকপাত করছেন স্যার আমাদেরকে। দেখেন, আমি প্রথমেই বলেছি যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তাদের কারো কিন্তু দেশ পরিচালনার রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই। কাজে প্রথম দিকে অনেকেই অনেক কথা বলেছেন এবং বলে কিছুটা বেকায়দা হয়েছে। একজন উপদেষ্টাকে তো তার মন্ত্রণালয় ছাড়তে হলো। তো এগুলো হয় অনভিজ্ঞতার জন্য এবং না জানার জন্য। তো এটা একটা বিষয় যেটা কেউ ডিল করে নাই, সেই বিষয়ে অনভিজ্ঞ হওয়া এটা তো কোনো লজ্জার বিষয় না, এটা হতেই পারে। ডক্টর ইউনূস কোনোদিন রাজনীতি করেননি, তিনি একটা দল করেছেন, সেই দলও তিনি রাখতে পারেননি। তো কাজেই তিনি রাজনৈতিক সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তগুলো সব কারেক্ট হবে এমন তো ঠিক নয়। তবে বিষয় যেটা আমাদেরকে দেখতে হবে তার আন্তরিকতা আছে কিনা। তো আমি তো কোথাও কোনো আন্তরিকতার অভাব আমি দেখি না। জনগণকে বেকায়দায় ফেলবার বিষয়টা আমি দেখি নাই। তবে আজকে আইন উপদেষ্টার একটা বক্তব্য আমি খুব ভালোভাবে নিতে পারিনি। তিনি বলেছেন যে আমরা কঠোর হলে কিন্তু খুব ভালোভাবেই কঠোর হবে। এই সরকার কঠোর হবে কেন? কঠোর তো স্বৈরাচারীরা হয়। এই অন্তর্বর্তীকালীন কঠোর হবে কেন? এটা জনগণের ম্যান্ডেট নিয়েছে, জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে এখানে বসার জন্য। সেই জনগণের উপরে তাদের আশা আকাঙ্ক্ষাকে অবদমিত করবার জন্য কঠোরতা প্রদর্শন করা, এটাও এক ধরনের অনভিজ্ঞতা। তিনি গাড়িতে ফ্ল্যাগ পেয়ে ওই পাজেরো গাড়িতে চড়ে এখন মনে করছেন যে আমি খুব ক্ষমতাশালী হয়ে গেছি। নো, ইউ আর নট পাওয়ারফুল। জনগণ যখনই চাবে আপনাকে নামিয়ে ফেলতে পারে। সো আমি অনুরোধ করব এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে তিনি সাবধান হবেন। কাজেই এক দুজন উপদেষ্টা সম্বন্ধে, শেষে যে দুজন উপদেষ্টা নেওয়া হয়েছে সেই সম্বন্ধে কথা হয়েছে। আপনারা দেখেন তারা কি করছে, তাদের কাজগুলো দেখে। যদি ভারতের সেবাদাস আমাদের এখানে যারা শিল্প সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব কুশীলব আছেন, যারা এখন গা ঢাকা দিয়ে আছেন, তারা যদি সবাই হুটহাট করে ওই তাদের হাইড আউট থেকে বের হয়ে এসে বুক ফুলিয়ে বোতাম খুলে বলা শুরু করে, এই দেখো আমরা এখানে আসছি, আমরা শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার বন্দনা করব, আমরা বঙ্গবন্ধুর বর্ণনা করব, আমরা 32 নম্বর নতুন করে এটাকে মেরামত করে জাদুঘর করে এটাই বাংলাদেশের সংস্কৃতির এবং বাংলাদেশের চেতনার কেন্দ্রবিন্দু বানাবো, তখন একটা কথা হতে পারে যে তাদের এটা ভুল ছিল। তো ঠিক আছে, তারা যখন সিলেক্ট হয়েছেন তো তাদেরকে একটা সুযোগ দেন যে তারা কি করছে দেখেন। এখন পর্যন্ত তাদেরকে কোনো কাজ আমরা তো দেখিনি, এখন পর্যন্ত কোনো কাজ দেখিনি। যেমন মনে করেন যে আপনার জেনারেল হাফিজ, বিশেষ সহকারী যে প্রধান উপদেষ্টার ডিফেন্স যিনি দেখছেন, প্রতিরক্ষা দেখছেন, তাকে আমরা কোথাও কোনো কথা বলতে দেখিনি। তো তার কাজগুলো কি সেটা সম্বন্ধে আমরা জানি না। এখন উনি ভালো কাজ করছেন বলেই তো কোনো সমালোচনা এখন পর্যন্ত তার নামে হয়নি, সেটাই আমরা ধরে নেব। তো ঠিক তেমনি যখন নির্বাচিত হয়েছেন, শপথ দিয়েছেন, দেখেন কি করেন, এবং সেই তার অতীত নয়, বর্তমানে তিনি কি করছেন সেই বিষয়টা সম্বন্ধে আমাদের তার অপেক্ষা করতে হবে দেখার জন্য, সেটাই আমি বলবো। ধন্যবাদ স্যার। আমরা একজন আমাদের শ্রোতা আছেন, যারা দেখছেন অনুষ্ঠানে, দর্শক আছেন,
তাদের কাছ থেকে আমরা কমেন্ট দু একটা প্রশ্ন গ্রহণ করব, আপনি এই ব্যাপারে বলবেন স্যার আশা করি। প্রথমেই আমরা জি মোহাম্মদ সালিম মিয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলুন। আসসালামু আলাইকুম স্যার। অনেকদিন পরে আপনার চ্যানেলে যুক্ত হতে পেরে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগে আমি মাঝে মাঝে যুক্ত হতাম, কিছু মন্তব্য করতাম, তো এই বিপ্লবের পরে এই প্রথম আপনার চ্যানেলে যুক্ত হয়েছি। এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনার যে ফরাসি বিপ্লবের পরে যে গ্লিটিং মেশিনের ব্যবহার হয়েছিল, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে তখনকার লুইয়ের যে দোসররা ছিল ওই দোসরদের শিরোচ্ছেদ করা হয়েছিল। কিন্তু ফ্রান্স কিন্তু এখন বিশ্বের মধ্যে অনেক উন্নত। তো এই যে এই গ্লিটিং মেশিনের মতন কঠোরতা ব্যবহার না হওয়ার কারণে কি এখন কি এই দেশের মধ্যে চক্রান্ত করার সুযোগটা পাচ্ছে কিনা, এই জিনিসটা মানে আমার মনে হয় এটাই হচ্ছে সম্ভবত, যে বিপ্লব পরবর্তীতে শাস্তিগুলো হওয়া দরকার। স্যার জি ঠিক আছে, আপনার এটি তো প্রশ্ন নাকি? এটা প্রশ্ন না মন্তব্য? আপনি কি জানতে চাচ্ছেন কেন এটা? ওকে স্যার, স্যার বলছেন আপনার প্রশ্ন। এটার উত্তর আমি এইভাবে দিব যে চক্রান্ত হচ্ছে, চক্রান্তটা খুব জোরে সোরে হচ্ছে। কারণ হলো এই চক্রান্তের পিছনে ভারত আছে, ভারতের আছে, যারা এখানে হিন্দু কার্ড প্লে করছে প্রথম থেকে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, তথাগত রায়, উনি রাজ্যপাল ছিলেন। একজন রাজ্যপাল এত অশিক্ষিত হতে পারে একটা দেশে, এত মুসলমান বিদ্বেষী হতে পারে, এত অশিক্ষিত মূর্খ হতে পারে, আমি তাজ্জব হয়ে গেছি। সে বলছে যে ভারতের পশ্চিমবাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে নির্যাতিত হয়ে আসছিল, আমরা এখানকার যারা বাঙালি মুসলমান তাদের উপরে আমরা কোনো নির্যাতন করিনি। আমি আমার বাবাকে বললাম, উনি বলছেন যে আমার বাবাকে আমি বললাম, তখন তিনি শিশু ছিলেন, যে আমরা কেন অত্যাচার করছি না। তার বাবা নাকি কষে তাকে একটা থাপড় মেরেছিল। এত বড় মিথ্যা কথা। কিন্তু আমার অন্তরে থেকে গেছে যে মুসলমানদেরকে এখান থেকে কেন বিতাড়িত করা হয়নি। একটা মানুষ কত বড় ভেনোমাস যদি হয়, কত বড় বিষাক্ত হয় তার অন্তর। আমরা জানি না কিভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে এবং কিভাবে মুসলমানদের অত্যাচার করা হচ্ছে ভারতের মধ্যে। সে কি চোখ বন্ধ করে আছে? সে কি চোখ বন্ধ করে আছে? সে দেখতে পায় না, শুনতে পায় না যে ভারতে কিভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, সারা পৃথিবীর অত্যাচার করা হচ্ছে। খোমেনি পর্যন্ত, ইরানের খোমেনি পর্যন্ত নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করেছেন যে এইসব বন্ধ করো। তারপরে দুবাইয়ের একজন রাজকুমারী আউট অফ দ্য ওয়ে বলেছে যে মুসলমানদের উপর সেখানে অত্যাচার হচ্ছে। অথচ মুসলমান দেশে কাজ করে এরা পেট চালায়। তো এই তথাগত রায়গুলো জানেন না? এটা হলো এদের বদ অভ্যাস, আমাদেরকে অপমান করা, এখানে হিন্দু কার্ড খেলা, এগুলো হলো ওখানকার লোকদের বদ অভ্যাস। এখন তো তাদের ঘাড় ধরে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের ঘটি বাটি সব নিয়ে শেখ হাসিনা তাদেরকে নিয়ে চলে গেছে। ইনশাআল্লাহ বাকিটাও হবে, বাকিটাও হবে। তবে আমি মনে করি চক্রান্ত যতই হোক, এই সরকার কোনো ক্রমে কঠোর হতে পারবে না। কঠোর হয় স্বৈরাচারী। যা কিছু হবে আইনের মাধ্যমে হবে এবং সুন্দরভাবে হবে। কারো উপরে চক্রান্ত করে মানে ইয়ে করে নয়, মানে আক্রোশের বশবর্তী হয়ে নয়, সুন্দরভাবে হবে সবকিছু। সেটাই আমরা চাই। আইন দিয়ে সবকিছু বিচার করতে হবে। ধন্যবাদ। শিহাব, শিহাব তুমি কিছু বলতে চাচ্ছ, বলো। প্রশ্ন থাকলে বলো। স্যার আমি অনেকদিন থেকে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে, যেহেতু সেনাবাহিনীকে আমি ভালোবাসি, তো তাদেরকে নিয়েই আমার অভিযোগটা একটু বেশি। গত 3 মাস থেকে তারা দায়িত্বে আছে, অথচ তারা বাংলাদেশের যুবকদেরকে কখনো সেলফ ডিফেন্স, সামরিক ট্রেনিং এর ব্যবস্থা তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। অথচ গতকাল মুর্শিদাবাদের একজন মুসলিমকে পা কেটে হত্যা করা হয়েছে এই মন্দিরের একটা সংঘর্ষ নিয়ে। কেন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে না? আমরা কি প্রশিক্ষণের যোগ্য না? আমাদেরকে মাঠে গেলে তুচ্ছ একটা কারণ দেখিয়ে বাইর করে দেওয়া হয়, তুচ্ছ একটা কারণ। আমরা কি দেশের নাগরিক না? অন্তত পক্ষে আমরা কি সামরিক ট্রেনিং পাওয়ার যোগ্য কিনা? আর আমাদেরকে দেওয়া হবে, যদি না দেয়
তাহলে আমরা কি ভিন্ন উপায় করলে কি আমরা কি দেশদ্রোহী হয়ে যাব কিনা? অথচ আমরা কিন্তু বাংলাদেশকে ভালোবাসি। আমরা সুলতান ইলিয়াস শাহর মতো বাংলাদেশের সীমানা পৃথিবীর যে কোনো প্রান্তে নিতে পারি। আমাদের সীমানা গ্রেটার বাংলাদেশ চাই। আচ্ছা, অনেক স্যার একটু ধন্যবাদ বলুন। তোমাকে, অনেক ধন্যবাদ তোমাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সদ্য স্যার তার এই প্রশ্নের কিছু আপনি যদি একটু কথা বলেন। হ্যাঁ, আমি এটাই বলবো যে সেনাবাহিনী একটা বিধিবদ্ধ অর্গানাইজেশন, এটা আইনের দ্বারা পরিচালিত সাংবিধানিক একটা অর্গানাইজেশন দেশে, যার কাজ হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, ইন্টারনাল কোহেশন এটাকে নিশ্চিত করা। তো আমাদের ওইসব লোককেই সামরিক বাহিনীতে নেওয়া যাবে, ট্রেনিং দেওয়া যাবে, প্রশিক্ষণ দেওয়া যাবে যারা উপযুক্ত। তার জন্য আমাদের ট্রেনিংয়ে যারা সামরিক বাহিনীতে যারা লোক নেন তারা মাপযোগ করেন, এটা হাইট কত হবে, কি হবে, চেস্ট কত হবে। তারপরে তার শরীরের মধ্যে যেসব সামরিক বাহিনীতে আসার জন্য যদি সে ইতিবাচক সব কিছু হয় তাহলে তো অবশ্যই নেওয়া হয়। আর যদি ইতিবাচক না হয় তাহলে নিলে কিন্তু এটা তার জীবনের উপরে ঝুঁকি হয়ে যাবে। যে একজনের হয়তো ভেরিকস ভেইন আছে, মানে এই পেঁচানো পেঁচানো এগুলো যখন ওই দৌড়ানো হয় তখন রক্ত সাপ্লাই ওখানে বাধাগ্রস্ত হয় এবং অনেকেরই অসুবিধা হয়েছে, অনেকেরই পা ফ্র্যাকচার হয়ে গেছে, অনেকেই দৌড়তে গিয়ে মরে গেছে। তো আমি বলবো যে সেনাবাহিনী তো একটা বিশেষ অর্গানাইজেশন, এখানে ওইসব ব্যক্তিই যাবেন যারা উপযুক্ত চাকরির জন্য, আমি বলছি। আর এমনি দেশের যুবকদেরকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা নাই, এটা সবাইকে দেওয়া যেতে পারে এবং সেটার জন্য একটা গভর্নমেন্ট পলিসি থাকতে হবে। এবং গভর্নমেন্ট যদি চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই সেই প্রশিক্ষণ দিবে। তবে এই সরকারের মেয়াদে এই ধরনের সিদ্ধান্ত আসবে বলে আমি মনে করি না। এটা একটা হিউজ ব্যাপার। এই ব্যাপারটা সম্বন্ধে একটা গভর্নমেন্ট এসে তারপরে পার্লামেন্টে এটা সিদ্ধান্ত নিয়ে তারপরে এই কাজ করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি সোহেল মজুমদার, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, জেনারেল ফজলুর রহমান স্যারকে দেখে আজকে খুবই ভালো লাগছে অনেকদিন পরে। অনেক ধন্যবাদ। যিনি আমাদের এই গণ অভ্যুত্থানের প্রথম সারির প্রথম সৈনিক আমি বলবো। সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে যিনি তার সুউচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে দেশ ও বিদেশে সকল নাগরিকরে সব সময় সাহস এবং তথ্যভিত্তিক অনেক এনার্জাইজ করেছিলেন। সেজন্য আমি সবসময় স্মরণ করি এবং দোয়া করি আপনাদের মতো বিজ্ঞ জনেরা এই জাতিতে আল্লাহ নিয়ামত স্বরূপ পাঠিয়েছেন আমি মনে করি। তাই আমি স্যার আপনাকে একটা প্রশ্ন করতে চাই স্যার। এই গত 3 মাসের যে কর্মপরিকল্পনা, বর্তমান সরকারের যেসব কর্মকাণ্ড আমরা যদি বিচার বিশ্লেষণ করে দেখি, আমি ছোট মানুষ হিসাবে স্যার একটা প্রশ্ন করতেই চাই। সেটা হচ্ছে স্যার, জাতীয় 18 কোটি মানুষ, অর্থাৎ বিশ্বে 8ম জনবহুল দেশ, 8ম বৃহৎ দেশ জাতি, সেই জাতিকে পরিচালনার জন্য কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য কিংবা অবকাঠামোর দায়িত্ব নেওয়ার মতো কোনো অযোগ্য লোকের এখানে কি কোনো স্থান হওয়া উচিত স্যার? আর যদি উচিত নাই হয় তাহলে বর্তমান অবকাঠামো যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা সেই সব আমাদের গণমানুষের মাস মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যাদের জন্য আমরা বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ সহ আমাদের দেশের দেশপ্রেমিক নাগরিকরা দেশে বিদেশ থেকে যেভাবে তাদের অতীতের ভুল কর্মকাণ্ড এবং দেশদ্রোহিতার সামিল এরকম কর্মকাণ্ডে যারা জড়িত এবং যারা অতীতে তাদের দায়িত্বে থেকেও, দায়িত্ব পেয়েও অযোগ্যতার প্রমাণ দিয়েছে কিংবা এই জাতিকে হুমকির মুখে ফেলেছে, তাদেরকে কি এখনো স্যার সেই দায়িত্বে রাখা উচিত? 1 নম্বর প্রশ্ন স্যার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এত বড় একটা গণ অভ্যুত্থান, হাজার হাজার প্রাণের বিনিময়ে, যেই অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে খুবই কমই হয়েছে আমার জানা মতে, যেখানে 6 বছরের শিশু থেকে শুরু করে ম্যাক্সিমাম 40 ঊর্ধ্ব ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, সারা বিশ্ব দেখেছে।
সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে সরকারের মাঝে যারা দায়িত্ব নিবেন, জেনে বুঝে নিজের যোগ্যতা এবং সাহস এবং দেশপ্রেমের সেখানে ঘাটতির কোনো অবকাশ আছে স্যার? ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। জনাব ফজলুর রহমান স্যার। অনেক ধন্যবাদ। আমি প্রশ্ন শুনেছি। এখন কথা হলো যে যাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিরূপ মন্তব্য করার কারণে তার মন্ত্রণালয়ে তিনি হারিয়েছেন। তিনি এখনো উপদেষ্টা হিসেবে আছেন বা অন্য মন্ত্রণালয়ে আছেন। আর অন্য যারা আছেন তারা এখন এই 3 মাসের অভিজ্ঞতা নিয়ে আমার মনে হয় এখন বিচার বোধহয় করা যাবে না। কারণটা হলো এনারা কেউ অতীতে রাজনীতি করেননি। অতীতে রাজনীতি করার কোনো অভিজ্ঞতা বা অ্যাডমিনিস্ট্রেশন এইভাবে পরিচালনা করার, মানে আলিম এম মজুমদার এবং 1-2 জন ছাড়া বাকি সবাই নবিশ এইসব ব্যাপারে। এবং প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনিও গ্রামীণ ব্যাংকের, তিনি এনজিও ব্যক্তিত্ব। কিন্তু কথা হলো যে সরকারের যে পরিচালনা করা, দায়িত্ব পরিচালনা করা, সেই সব ব্যাপারে তারও অভিজ্ঞতা কম। তো আমি মনে করি যে একটু সময় দিতে হবে। এবং ইতিমধ্যে যে এই সরকারের যে যুগান্তকারী যে কার্যগুলো, সেগুলো হলো যে পুলিশ বিদ্রোহ দমন করা, আনসার বিদ্রোহ দমন করা, শ্রমিকদের বিদ্রোহ দমন করা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি খবরের কাগজে পড়ছি যে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পুলিশের দলীয়করণ যেভাবে হয়েছে আপনারা জানেন যে এটাকে পুলিশ লীগ মানুষ বলা শুরু করেছিল। তো সেই পুলিশ তো দেশি বিদেশি চক্রান্তের শিকার, এতে কোনো সন্দেহ নাই, এবং তাদের কথা মতোই তারা নানান ধরনের কাজ এখনো করে। তো সেই জিনিসগুলো থেকে বের করে আনতে হবে। এবং স্বৈরাচারের যে দোষর, তারা তো বিভিন্ন জায়গায় বসে আছে, তো তাদেরকে হটানো না পর্যন্ত কিছু কিছু অঘটন অবশ্যই দেশে ঘটতে থাকবে। তো এই জন্য কিছু সময় আমার মনে হয় সরকারকে দেওয়া উচিত, এবং আমাদের সবারই এই সরকারকে সমর্থন দেওয়া উচিত যতক্ষণ পর্যন্ত না এটা আদারওয়াইজ প্রমাণিত হচ্ছে। তো সেটা যখন হবে তখন তো নিশ্চয়ই মানুষ মাঠে নামবে, এবং সেই রাস্তা তো আমরা সবাই জানি। তো কাজে ততদিন পর্যন্ত আমার মনে হয় ধৈর্য ধরতে হবে, সুযোগ দিতে হবে যে তারা কি করছে এই জিনিসগুলো দেখা দরকার। তাছাড়া প্রধান উপদেষ্টা সেদিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন 100 দিন পূর্তিতে, সেখানে তিনি বলেই দিয়েছেন যে নির্বাচন হবে সামনে আগে, এবং একটা মোটামুটি সংস্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ঐক্যমত্যে এসে নির্বাচন কমিশন নির্বাচন কন্ডাক্ট করবে। তো কাজে তার এই কথার উপরে আমাদের আস্থা রাখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আপনাকে সোহেব সাহেব। এই পর্যায়ে ফুয়াদ, তোমার চেহারা তো একেবারেই অন্ধকার, কোনো দেখা যাচ্ছে না তোমার চেহারা। হ্যাঁ, তোমাকে একেবারেই দেখা যাচ্ছে না। হ্যাঁ, তোমাকে কিছুই দেখা যাচ্ছে না। তারপরে তুমি বলো, সংক্ষেপে বলো। বলো বলো বলো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তারা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সাথে সম্পৃক্ত, মানে তাদের সাথে লিয়াজো করার চেষ্টা করছে। যেমন জামাতের চট্টগ্রামের জেলার আমির হচ্ছে শাহজাহান সাহেব, সরকার বিরোধী আন্দোলনের এক অন্যতম কণ্ঠ ফরহাদ মাজাহার সাহেব, ইনারা চেষ্টা করছে তাদের সাথে লিয়াজো করার। এটা কি আমাদের জন্য শুভফল বয়ে আনবে? আমার দ্বিতীয় যে প্রশ্নটা, ভারতীয় ষড়যন্ত্র, বাংলাদেশের মানুষের আত্মবল আছে, মনোবল আছে, আমরা সেগুলো রুখে দিতে পারবো, কিন্তু আমাদের ওদের সাথে কিছু যে প্রাপ্য বিষয়টা আছে, যেরকম নদীর যে বিষয়টা, পানি পাওয়ার যে বিষয়টা আছে, এই সমস্ত বিষয় আমরা কিভাবে সমাধান করতে পারি? ধন্যবাদ। আসসালাম। অনেক ধন্যবাদ তোমাকে, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আরেকজন অতিথি বীর মুক্তিযোদ্ধা আশরাফুদ্দৌলা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো স্যারকে স্বাগতম হক বয়েজে। স্যার, আপনি দীর্ঘ 1 বছর পরে আবার এই হক বয়েজে যুক্ত হলেন। Still I remember you said something in your first program, যুদ্ধক্ষেত্র থেকে ডিপ্লোম্যাটিক জোন, হ্যাঁ, ব্যাটেল ফ্রন্ট টু ডিপ্লোম্যাটিক জোন, ইফ আই ক্যান রিমেম্বার আপনার যে এটা ছিল। তো যাই হোক স্যার, আজকে আপনাকে আমরা পেয়ে অত্যন্ত খুশি হয়েছি আপনি আমাদের অনুষ্ঠানে আসাতে। শ্রদ্ধেয় স্যার, যুদ্ধ ফ্রন্ট থেকে কূটনৈতিক ফ্রন্টে, সৈনিক থেকে কূটনীতিতে রূপান্তর, এই অনুষ্ঠানটি আপনি করেছিলেন। তো আজকে আমাদের সাবজেক্ট হলো
প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটু স্যার সম্পর্কে বলি, যেহেতু অনেকদিন পরে এখানে এসছেন। তারা দুইজনই যুদ্ধক্ষেত্রে একসাথে যুদ্ধ করেছেন, দুইজন, জেনারেল ফজলুর রহমান আর মেজর আশরাফুদ্দৌলা। মেজর আশরাফুদ্দৌলা স্বাধীনতার পরপরই নকশাল অভিযানে স্যার গুরুতর আহত হন এবং স্যারের ডান পা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সেই পাটাকে বিচ্ছিন্ন করতে হয় এবং স্যার এত মেধাবী যে তিনি এই এক পায়েই দীর্ঘ 54 বছর যাবৎ তিনি কাজ করে যাচ্ছেন। তিনি সচিব ছিলেন এবং আপনারা হয়তো জানবেন যে স্যার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব। স্যারকে স্বাগতম। স্যার, আজকের অনুষ্ঠানের যে বিষয় ইন্ডিয়ার চক্রান্ত এবং আমাদের করণীয়, তাদের কিন্তু চক্রান্ত থেমে নেই স্যার, কন্টিনিউয়াসলি দে আর ডুইং দ্যাট। তো এই প্রসঙ্গে স্যার আপনার বক্তব্য আমরা একটু শুনতে চাচ্ছি স্যার, প্লিজ। ধন্যবাদ কর্নেল হক, আপনাকে আমাকে আপনার এই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। 1 বছর পর আপনার অনুষ্ঠানে আমি আসলাম এবং আমার মনে আছে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনার এই অনুষ্ঠানেই আমি বলেছিলাম 1 বছর আগে যে আমি বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখছি, বাংলার আকাশে একটা বিরাট কালো মেঘ দেখছি এবং আমি দেখছি যে খুব সহসাই একটা সুনামি হয়ে যাবে এবং তার বেশি দিন লাগেনি, 6 মাসের মধ্যেই সেই সুনামিটা হয়ে গেছে, 8 মাসের মধ্যে সেই সুনামিটা হয়ে গেছে এবং বাংলাদেশ একটা নতুন একটা রাষ্ট্র গঠনের জন্য, একটা নিউ রিপাবলিক যেটাকে, সেটা গঠনের জন্য আমাদের ছাত্ররা, আমাদের সাধারণ জনগণ, আমাদের শিশু, কৃষক, শ্রমিক সবাই একাত্ম হয়ে আমাদের এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। আপনার মাধ্যমে আমি যারা আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি আমার মাগফিরাত কামনা করছি তাদের জন্য, এবং যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদেরকেও আমার সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করছি তারা যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন যে ইন্ডিয়ান হেজিমনি, সো হেজিমনি শব্দটা কিন্তু as a diplomatic terms, it has a lot of implications, lot of ramifications. So India hegemony in the sense that you have to understand that India is, even the Indian size, if you include Indiaর যেসব নেইবার আছে তাদের সমষ্টিগতভাবে যদি তাদেরকে একসঙ্গে করেন, ইন্ডিয়া কিন্তু তার চেয়েও একটা বড় দেশ এবং ইন্ডিয়ার অর্থনীতি, ইন্ডিয়ার জনসংখ্যা, ইন্ডিয়ার মিলিটারি পাওয়ার ক্যাপাবিলিটি সবাই কিন্তু সবচেয়ে অনেক বেশি। তো আপনার যখন অনেক শক্তি থাকে, অনেক অর্থ থাকে, অর্থবিত্ত থাকে, আপনি আপনার ক্ষমতার সেই ক্ষমতার অহংকার দেখান, ক্ষমতার যে ঝলক সেটা দেখান এবং ক্ষমতার যে একটা পাওয়ার আছে সেটা আপনি দেখান, ক্ষমতার গরম দেখান। তো ভারত কিন্তু সেটাই করছে এবং ভারতের ইতিহাস যদি দেখেন যে গত 1000 বছর পিছনে যদি দেখেন যে ভারত কিন্তু কখনো, ইন্ডিয়া ওয়াজ নেভার রুলড বাই দ্য ইন্ডিয়ানস। আপনি দেখবেন প্রথমে মোগলরা এসছে, তারপর পার্সিয়ানরা আসছে, আফগানরা এসছে, বাট লিটারেলি যদিও পরে মোগলরা ভারতে থেকে গেছে এবং তারা ভারতে থেকে গেছে, ভারতকে তাদের দেশ হিসেবে তারা গ্রহণ করেছে এবং পার্মানেন্টলি থেকে গেছে এবং তারা ইন্ডিয়ান হয়েছে। কিন্তু ইন্ডিয়ানদের মনে যে একটা সেই মানে কষ্ট রয়ে গেছে যে আমরা বিদেশিদের দ্বারা, এরপর যে ব্রিটিশরা আসছে বিদেশিদের দ্বারা আমরা শাসিত হয়েছি। তো এইটা কিন্তু একটা ফ্যাক্ট। এবং মুসলিমরা দেখেন ভারতকে শাসন করেছে প্রায় 1000 বছর বা এরকম। এখন সেখানে 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর ইন্ডিয়ার একটা সাইকোলজিক্যাল একটা আউটবাস্ট হয়েছে যে তারা তাদের ইন্ডিয়াকে কখনো ওই অবস্থায় নিয়ে যেতে দেবে না। আপনি যদি
দেখেন যে এটা হচ্ছে ডিফেন্স অনেক সময় টার্ন আউট টু বি অ্যাগ্রেশন, বুঝেছেন? হ্যালো, হ্যাঁ আপনি শুনছেন আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি আচ্ছা, স্যার এক মিনিট, প্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা এই অনুষ্ঠানে ইন হতে চাচ্ছেন আপনারা মিউট করে রাখবেন, এবং আপনাদের বিচিত্র আওয়াজ থেকে আমরা আসলে কিন্তু কিছু বুঝি না, বিশেষ করে ইশতিয়াক আহমেদ আপনার এখানে ব্যাড সাউন্ড আসছে, আপনার অন করলে ব্যাড সাউন্ড আসে, আপনার সাউন্ড সিস্টেম ঠিক করবেন প্লিজ। স্যার শ্রদ্ধেয় স্যার, প্লিজ বলুন। তো সেখান থেকে ইন্ডিয়ান যে একটা সাইকোলজি যেটা আছে গত 1000 বছরে যেটা পুঞ্জীভূত হয়েছে, সেটার বহিঃপ্রকাশ হয়েছে ইন্ডিয়া এখন একটা অ্যাগ্রেসিভ রাষ্ট্র হিসাবে, একটা হেজিমনিক রাষ্ট্র হিসাবে, বিশেষ করে তার 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 যা সব নেইবার আছে তাদের সঙ্গে সেটা সেটা তারা প্রয়োগ করছে। বিকজ তাদের শক্তি আছে, তাদের অর্থ আছে, তাদের জনসংখ্যা আছে, তাদের মিলিটারি পাওয়ার আছে, এই সব কিছু মিলিয়ে তাদের একটা মানে যেটা হয় আর কি, সেই জিনিসটা তাদের ক্ষমতা তারা দেখাচ্ছে, এবং ক্ষমতার যে চূড়ান্ত যে একটা বহিঃপ্রকাশ সেটা হচ্ছে। এখন বাংলাদেশের সঙ্গে যেটা হয়েছে আপনি দেখেন যে এইটা আপনাকে মেনে নিতে হবে যে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু তাদের ফরেন পলিসি যেটা তারা কন্ডাক্ট করে, তাদের ফরেন পলিসির পররাষ্ট্র নীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিজের দেশের স্বার্থ রক্ষা করা এবং নিজের দেশকে প্রমোট করা এবং নিজের দেশের উন্নতির জন্য যা কিছু করা সেটা করা। এটা কিন্তু একটা ফরেন পলিসির একটা মানে মূল, এটা হচ্ছে একটা একটা পলিসি। এই যে আমরা যে বলি বন্ধুত্ব, বন্ধুত্ব বলতে কিছু নেই, পররাষ্ট্র নীতিতে বন্ধুত্ব বলতে কিছু নেই। হোয়াট ইজ পার্মানেন্ট? দ্যার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর পার্মানেন্ট ফো। হোয়াট ইজ পার্মানেন্ট ইজ ইয়োর ন্যাশনাল ইন্টারেস্ট। এখন ভারত যেটা করছে বা আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে ভারত তার নিজের স্বার্থের জন্য, তার নিজের ইন্টারেস্টের জন্য যেভাবে পারা যায় সেটা সেটা সে করছে। নাও আমি এখন মুক্তিযুদ্ধের সময় চলে যাচ্ছি, সেই সময় এইটা অবশ্যই স্বীকার করতে হবে যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের 1 কোটি মানুষকে তারা 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 তাদের সেখানে স্থান দিয়েছে, তাদের খাবার দিয়েছে, তাদের চিকিৎসা, এটা সব কিছু আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে অস্ত্র দিয়েছে, আমাদেরকে 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 ট্রেনিং দিয়েছে, আমাদেরকে সে থাকতে দিয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। এবং শেষ শেষ 2 সপ্তাহ যে তারা যুদ্ধ করেছে সেখানে তারা আমাদের পাশাপাশি যুদ্ধ করেছে। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন, এটা হচ্ছে ইতিহাসে আছে এবং ইতিহাসে। কিন্তু কিন্তু যেটা হচ্ছে ইন্ডিয়া কেন এটা আমাদেরকে করেছে? এটা কি তারা করেছে যে চ্যারিটি? ইন্ডিয়ার একটা তাদেরও একটা এজেন্ডা একটা ছিল, যে তারা যে এজেন্ডাটা ছিল আমাদের একটা লক্ষ্য এবং ইন্ডিয়ার লক্ষ্য, দু দলেরই লক্ষ্য, দুপক্ষের লক্ষ্য একভূত হয়ে আমাদের যে এই অর্জনটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। আমরা স্বাধীনতা চেয়েছি এবং ইন্ডিয়া চেয়েছে পাকিস্তানকে একটা পাকিস্তান থেকে দ্বিখণ্ডিত করেছে। সো তাদের স্বার্থ এবং আমাদের স্বার্থ একই সঙ্গে মিলে আমরা এটা করেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ তো স্বাধীন রাষ্ট্র হয়েছে এবং ইন্ডিয়া আমাদেরকে হেল্প করেছে। এটা 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 অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমাদেরকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেটা ভারত যেটা করেছে, সেটা তাদের যে পলিসি যেটা ছিল বাংলাদেশের প্রতি, সেটা একটা সম্পূর্ণ একটা ভুল একটা সিদ্ধান্ত ছিল, ভুল একটা পলিসি ছিল। আমি দেখেন আমার আমি প্রায় ধরেন 35 বছর আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, রাষ্ট্রদূত হিসেবে ছিলাম, বিভিন্ন দেশে ছিলাম এবং আমার ভারতীয় অনেক বন্ধু আছে, কূটনীতিবিদ বন্ধু আছে, তারা অনেক উঁচু স্থানে ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, অনেক উঁচু স্থানে যারা ছিল, এমনকি রাষ্ট্রীয় পলিসি পর্যায়ে তারা সেখানে ছিল। আমার অনেক ইন্ডিয়ান অ্যাম্বাসেডার্স, সেক্রেটারিজ, মিনিস্টার্স, হাই অফিসিয়ালস, তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল, এখনো আছে। যেমন বর্তমানে যে হাই কমিশনার আছে প্রণয় ভার্মা, তার সঙ্গে আমার একটা বন্ধুত্ব আছে, পরিচয় আছে। আমি তাদেরকে সবসময় বলেছি যে দেখো, তোমাদের যে ফরেন পলিসিতে তোমরা বাংলাদেশের সঙ্গে যেটা করছো, এটা একটা ভুল পলিসি করছো, তোমাদের কিন্তু এটা বুমেরাং হবে। তোমরা যেটা করছো সেটা হচ্ছে তোমরা একজন ব্যক্তির সাথে, দলও না, একজন ব্যক্তির সঙ্গে তোমরা বন্ধুত্ব করছো। তোমরা সেখানে বাংলাদেশের জনগোষ্ঠী, সেখানে কিন্তু তোমাদের কোনো তাদেরকে তোমরা দেখছো না।
তোমরা শুধু একজনকেই দেখছো, তার কারণ সে তোমাদের স্বার্থ, তোমাদের যেটা স্বার্থ সেটা সে পূর্ণ করেছে যেভাবেই হোক, সবকিছু তোমাদের গেছে। এবং তার নিজের ভাষায় সে বলেছে ভারতকে আমি যা দিয়েছি তার জীবনে কখনো ভুলবে না। এরকম কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এভাবে বলতে পারে না। সে বাংলাদেশকে জলাঞ্জলি দিয়েছে তার নিজের স্বার্থ, নিজের ক্ষমতা টিকে থাকার জন্য। এবং ভারত সেটা, যে ইন্ডিয়া সেটা দেখেছে তাদের যে একটা মোক্ষম একটা সুযোগ, এই সুযোগটা ব্যবহার করে তাদের যত স্বার্থ আছে বাংলাদেশ থেকে নেওয়া সবকিছু তারা নিয়েছে। কিন্তু আমি ওদেরকে যে বলেছিলাম যে দেখো, তোমাদের এই যে ফলটি, যে ফরেন পলিসিটা তোমরা বাংলাদেশে প্রয়োগ করছো, এটা কিন্তু বুমেরাং হবে। তোমরা বাংলাদেশিদের বন্ধুত্ব তোমরা হারাচ্ছ, তোমাদের ইমেজ নষ্ট হয়ে গেছে, তোমাদের ইমেজ একদম মাটির সাথে মিশে গেছে বাংলাদেশিদের। যে কোনো 90% বাংলাদেশিস দে হ্যাভ ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট ইন্ডিয়া। হোয়াই? বাংলাদেশের কি এত অকৃতজ্ঞ, নাকি তোমাদের কিছু ভুল আছে? তোমাদের সবগুলো আশেপাশে তোমাদের দেশের সঙ্গে, অন্যান্য দেশের সঙ্গে তোমাদের সম্পর্ক খুব গভীর, একটা ভালো সম্পর্কটা নেই। যেমন মালদ্বীপ একটা ছোট্ট রাষ্ট্র, মালদ্বীপ কতটুকু, বোধ হয় 1 মিলিয়নও তাদের জনসংখ্যা না। তারা সেই মালদ্বীপ ভারতের এগেনস্টে গিয়েছিল যে তারা চায়নার সঙ্গে বন্ধুত্ব করেছে। এবং মালদ্বীপের যে এখন যে প্রেসিডেন্ট আছে মুইজ্জু কিন্তু ইলেকশনে জিতেছে ওই ভারত বিরোধী করে। সো এই যে ইন্ডিয়ান যে এই যে পলিসিগুলো, এটা আমাদেরকে ভারতের সঙ্গে কিন্তু থাকতে হবে। ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার, ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ড, নট ইউর নেইবার। তো আমাদের নেইবারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক থাকতে হবে, আমাদের দুদেশের স্বার্থের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য, আমাদের একটা শান্তিময় পরিবেশের জন্য। এবং এইটার একজনের সাথে, এক রাষ্ট্রের সঙ্গে অন্যের রাষ্ট্রের সহযোগিতা থাকতে হবে। কিন্তু আপনি যদি, ইন্ডিয়া যদি এমন একটা পলিসি কন্ডাক্ট করে যে আই উইল টেক অ্যান্ড গিভ নাথিং, সেটা তো বন্ধুত্ব হলো না। সেটা হচ্ছে একটা হেজিমনিক অ্যাটিটিউড হলো, সেটা হচ্ছে একটা সার্ভিটিউড। আপনাকে একটা ভাসাল রাষ্ট্র হিসেবে আপনারা আমাদেরকে ট্রিট করবেন, তো সেটা তো কখনো হবে না। বাঙালিরা, তাদেরকে জানতে হবে, বাঙালিরা আমরা কিন্তু স্বাধীন চেতা জাতি। আমরা যে কোনো বাঙালিরা যে কোনো সমস্যা, যে কোনো আপনার ক্যালামিটি, আমরা সেটা মানুষ সৃষ্ট ক্যালামিটি হোক অথবা প্রাকৃতিক ক্যালামিটি হোক, আমরা কিন্তু সেটা যুদ্ধ করে আমরা সাস্টেইন আমরা সেটা করতে পারি। এবং আমাদের যত বন্যা হোক, অনেক আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব আছে, রাজনৈতিক সমস্যা হয়েছে, কিন্তু সবকিছু উতরিয়ে বাঙালিরা জানে কিভাবে বাঁচতে হয়, কিভাবে তাদের কাজ করতে হয়, কিভাবে তাদের রাষ্ট্রকে রক্ষা করতে হয়, রাষ্ট্রকে সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে হয়। এটা কি বাঙালিরা খুব ভালো করে জানে। অতএব ভারতের উচিত বাংলাদেশের দৃষ্টিতে আমাদের এই যে সম্পর্ক আছে সেইটা বিবেচনা করা। আমি একই কথা বলেছি যে তোমরা বাংলাদেশের দৃষ্টি থেকে বাংলাদেশকে দেখার চেষ্টা করো। তোমরা যে তোমাদের স্বার্থ দৃষ্টির থেকে, ভারতের স্বার্থ দৃষ্টির থেকে, সংকীর্ণ স্বার্থ দৃষ্টির থেকে বাংলাদেশকে তোমরা যদি দেখো, তাহলে বাংলাদেশের সঙ্গে তোমাদের কখনো কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে আপনি ইন্ডিয়ার সাথে যে একটা বিষয় কি স্যার, ইন্ডিয়া তো, আমরা তো বাংলাদেশ থেকে এমন কোনো কাজ আজ পর্যন্ত করা হয়নি যেটার কারণে ইন্ডিয়া আমাদের সাথে বিরূপ মনোভাব পোষণ করবে কিংবা আমাদের সাথে বন্ধুত্ব রাখবে না। এখন বন্ধুত্বটা তো স্যার একপক্ষীয় হয় না কখনো। আমরা নেইবার পরিবর্তন পারবো না, আবার এটাও তো হয় নেইবার পরিবর্তনও করা যায় স্যার। নেইবার যে পরিবর্তন করা যায় না তাও না, সেই শক্তি, সেই যোগ্যতা, সেই জনবল, সেই আমাদের বুদ্ধিমত্তা আমাদের আছে। আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার পরিবর্তে আমরা কিন্তু আমাদের বন্ধুত্ব পরিবর্তনও করতে পারি, পাশাপাশি নেইবারও পরিবর্তন করতে পারি। নেইবার সেই পরিবর্তন যদি করতাম তাহলে আজকে ইন্ডিয়া তো আমাদের উপর উদ্ধত হতো না, তারা প্রতিটি সেক্টরে আমাদেরকে ধ্বংস করতো না, তারা আমাদেরকে সব কিছুতে ধ্বংস করেছে। বিগত 16টি বছর একটা ফেসিবাদকে তারা নার্সিং করেছে, তারা তাকে টিকিয়ে রাখার জন্য হেন কোনো পন্থা নাই যেটা করেনি তারা। এবং তাদের দেশের যে সংখ্যাগরিষ্ঠ লোকেরা এই দেশে এসে বিভিন্ন পদে, উঁচু উঁচু পদে, যেখানে তাদের জনসংখ্যা হলো 5% থেকে 6%, সেখানে তারা বিভিন্ন পদে, উচ্চ পদে 25 থেকে 30% তারা বসে গেছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সর্বত্র তাদের পদচারণা।
অথচ স্যার ইন্ডিয়াতে আপনি দেখবেন না তাদের মন্ত্রী পরিষদে কি হয়, কোথায় কে মুসলমান আছে নেই। তো তারা প্রতিনিয়ত সেই দেশেও মুসলমানদের উপর অত্যাচার করছে, আমাদের এখনো করছে। আমি এখন আপনাকে কর্নেল হক, আমি আপনাকে একটা ছোট্ট করে বলি, আমি যে আগেই যেটা শুরু করেছি যে প্রত্যেকটি দেশ এবং দেশের সরকার, দেশের ফরেন পলিসি হয় তার নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য। এখন আমি যদি আমার বাড়ির দরজা যদি আমি বন্ধ করে না রাখি, আমার ঘরের দরজা যদি আমি বন্ধ না করি, তাহলে তো চোর ঢুকবেই। এটা তো তাদের দোষ না। আমি আপনাকে বলছি যে জিনিসটা হচ্ছে মুইজু, একটা ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, তারা যদি ভারত থেকে তাদের দেশ থেকে ভারতীয় সৈন্যকে যদি প্রত্যাহার করতে পারে, কত বড় সাহস দেখেন। সেটা আপনার সেই দেশপ্রেম থাকতে হবে, আপনাকে সেই ধরনের শাসক হতে হবে। কিন্তু আনফরচুনেটলি আপনার যে শাসক ছিল, এই যে শাসক ছিল, হাসিনা ছিল, সে তো বাংলাদেশকে ভালোবাসতো না। বাংলাদেশের প্রতি তার কোনো দরদ ছিল না। বাংলাদেশের প্রতি যদি দরদ থাকতো, বা বাংলাদেশের সে যদি রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে, সত্যিকার সরকার প্রধান হিসেবে সে যদি নিজেকে সেইভাবে তৈরি করতো, নিজেকে সেইভাবে প্রস্তুত করতো, নিজেকে সেইভাবে নিজেকে কন্ডাক্ট করতো, তাহলে কিন্তু আজকে আমরা এই অবস্থা আসতাম না। আপনি দেখেন, এই যে ভারত যেটা বলছে, আমাদের মন্ত্রীরাও বলছে, আমাদের এক মন্ত্রী সেটা পাগল ছাগল একটা মন্ত্রী ছিল, যে বলতে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক, ভারতকে বলেছি তোমরা এই সরকারকে রাখার জন্য যা ইচ্ছা সব তোমরা করবে। কি ধরনের জঘন্য একজন পররাষ্ট্রমন্ত্রী হতে পারে যে সে তার নিজের দেশের সম্বন্ধে এইভাবে কথা বলে? এখন আমাদের এই হাসিনা যখন ছিল, তখন ভারত এবং একটা ন্যারেটিভ বলেছে, একটা ফলস ন্যারেটিভ, যে গোল্ডেন রিলেশনশিপ, golden friendship between the two countries. What is golden relationship? আমরা যেহেতু একজন শাসককে দেশ থেকে তাড়িয়ে দিলাম, সাথে সাথে আমরা শত্রু হয়ে গেলাম। So we just turned into enemy just overnight. তো কোথায় তোমার গোল্ডেন সম্পর্ক, কোথায় তোমার এই গোল্ডেন সম্পর্ক বা এই যে গোল্ডেন বন্ধুত্ব, কোথায় সেটা কোথায় গেল? আপনি সঠিক বলেছেন স্যার। মানে দেখেন যে মানে how hypocritic it was, this narrative. It was a fully hypocritic. তারপরে তো কথা থেকে যায় স্যার, দিলেই যে নিতে হবে। একটা প্রতিবেশী দেশ, সে দেশের প্রতিবেশী দেশের জনগণের কোন স্বার্থ থেকেই লক্ষ্য করবে না, তাদেরকে ধ্বংস করার জন্য সমস্ত সহযোগিতা করবে, সেই প্রতিবেশী দেশকে আমরা টুকরা টুকরা করার জন্য আমরা প্ল্যান করবো স্যার। আমাদের সেই শক্তিমত্তা আছে, আমরা তাদের 7 সিস্টারকে আমরা ইচ্ছা করলে 7 ভাগে ভাগ করে 7টা দেশে পরিণত করতে পারি স্যার। তাদের 7 সিস্টারকে আমরা যদি চেষ্টা চালাই, বেশি লাগবে না স্যার, 5 বছরের মধ্যে আমরা 7টা দেশে পরিণত, আমরা 7টা নতুন দেশকে আমরা আমাদের প্রতিবেশী হিসাবে পেয়ে যাবো স্যার। এটাই বাস্তবতা। এবং এটা যদি আমরা না করতে পারি, আমরা কখনো স্যার এই ইন্ডিয়ার হেজিমনি থেকে বাঁচতে পারবো না। সত্য স্যার, আপনার প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে আমি কথাগুলো বলছি। আপনিও মিলিটারিতে একজন অত্যন্ত যোগ্য অফিসার ছিলেন, এবং আমিও আল্লাহর রহমতে চেষ্টা করেছি আপনাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য। মিলিটারি থিওরি হলো তারা যদি অখণ্ড ভারতের পরিকল্পনা করতে পারে, বাংলাদেশকে তাদের দেশের ভিতর ঢুকিয়ে দিয়ে, আমরা কেন পরিকল্পনা করব না তাদেরকে 7টা ভাগে না স্যার 100টা ভাগে ভাগ করার জন্য? আমরা অবশ্যই তা করতে পারি স্যার। এবং আমাদের অন্যান্য প্রতিবেশী যারা আছে, চায়না আছে, পাকিস্তান আছে, তাদের সহযোগিতা আমরা এই ক্ষেত্রে আমরা নিতে পারি, যেভাবে ইন্ডিয়া সহযোগিতা নিচ্ছে, তার ইসরায়েলের সহযোগিতা নিচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, তারা অন্যান্য দেশের সহযোগিতা নিচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আমরা সেটা পারি। প্রিয় দর্শক শ্রোতা, স্যারের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার যেটা বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বুদ্ধিজীবী হিসেবে, বাংলাদেশের একজন অন্যতম বুদ্ধিজীবী হিসাবে, তো স্যারের কূটনীতি চাকরিটা দীর্ঘদিনের স্যারের, তো কূটনীতিক হিসেবে স্যার অনেক ভাষাটাই স্যারের ওরকম হবে। তো আমি তো আর কূটনীতিক না, আমি হলাম মিলিটারি লিডার। তো স্যারের যেটা বলেছেন অবশ্যই সেটা আমাদের। আচ্ছা, এই পর্যায়ে আমরা আপনাদের কাছ থেকে খুব সংক্ষেপে কিছু কথা শুনতে চাই। প্রথমেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ইশতিয়াক আহমেদ, আপনি 2 মিনিটে কাইন্ডলি বলেন। না, আমি শুনছিলাম ব্যাকগ্রাউন্ডে স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরও বলি স্যার। স্যার আপনি যে কথাটা বললেন সেটাই আসল সালাহ হচ্ছে যে প্রতিবেশী ক্যান নট বি চেঞ্জড, বাট প্রতিবেশী ইজ টু বি চেঞ্জড।
প্রতিবেশী যদি চেঞ্জ না করা যায় তাহলে প্রতিবেশীর মানে মেন্টালিটি চেঞ্জ না করলে প্রতিবেশী চেঞ্জ করতে হবে। প্রথমে একটা কথা বলি, আমার প্রাণের দাবি যে বাবর ভাইকে ছাইড়া দে, সেভেন সিস্টার্স ভাইয়া দে। যদি আজকে উলফা এবং আমরা যদি উলফাকে সহায়তা করতাম, সেভেন সিস্টার্স ভাইয়া দিতাম, তাইলে ভারত এই ধরনের দহরম মহরম করতো না। এবং এটা থাকার ফলে আজকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা নিয়ে তারা অখণ্ড ভারতের কথা বলতেছে। আমাদের দেশে স্যার আমি যে কথাটা বেশি ফোকাস করব স্যার, এরা বলতেছে 8 দফা দাবি। 8 দফা দাবিগুলো দেখছেন স্যার? 8 দফা দাবিগুলো কি কি? 8 দফা দাবিগুলো হইলো আমাদেরকে হায়দ্রাবাদের মতো জায়গা ছাইড়া দাও। 47-এ তোমরা যে জায়গাগুলো নিছো, আমরা ব্রিটিশদের সাথে তালমিল করে যে জায়গাগুলো জমিদারি কিনে নিয়ে লিখে নিছি, সেই জমিগুলো দিয়ে দাও। 47 ওভার, এবার তোমরা যাও। অর্থাৎ 47-কে ডিনাই করার জন্য যেই দরকার, যে এলিমেন্ট দরকার, সেটাই হলো 8 দফা দাবি। এখানে দাবি তোলা হইতেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা কলেজে মন্দির থাকতে হবে, কিন্তু এরাই কিন্তু আমাদের শিশুদেরকে ডারউইনবাদ শিখাইছে। অর্থাৎ আমাদের শিশুদের নাস্তিক বানায় তাদের শিশুদেরকে তারা ধার্মিক বানাবে। তো এই 8 দফা দাবি নিয়ে কথা বলেন। এবং ইসকনের এই জঙ্গিরা, শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভু ও রাষ্ট্রদ্রোহ মামলার আসামি, ইফ আই এম নট রং, সোফার সেই আসামি অ্যারেস্টেড হয় না, শেয়ারবার প্রকাশ্যে আইসা আবার মুখ বেঁকিয়ে কথা বলে, আবার একটা হুমকির সুরেই কথা বলে, এবং ইসকনের লোকেরা বলে ইসকন নিষিদ্ধ করা যাবে না। স্যার এই কথাগুলো আমার কাছে পুরোপুরি সাউন্ডস লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানির ন্যারেটিভ সেম মনে হয় স্যার। এখন আমি বলবো স্যার, সবার আগে স্যার এই 8 দফা দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা করা হোক স্যার। এই 8 দফা দাবি সম্পূর্ণ আমাদের 47-কে ডেনাই করে। আমার একটা বিনীত প্রশ্ন, লাস্ট ওয়ান স্যার, এই মানচিত্র তৈরি করছে স্যার বিহারীরা। লক্ষ লক্ষ বিহারি নরনারী ধর্ষিত, হত্যার শিকার হয়েছে স্যার। স্যার সেই বিহারীদেরকে কেন 47 পরবর্তী সময়ে যোগেন মন্ডলরা স্যার ওই যে এইখানকার যারা ভারতে চলে গেছে এবং ভারতের বিহারীরা যে এই দেশে আসছে, সেটা তো রেফারেন্ডামের মাধ্যমে পার্টিকুলারলি হয়েছে, তো সেই বিহারীদেরকে কেন সম্পত্তিগুলো বুঝাই দেওয়া হয় নাই? একটাই কারণ, তখন যোগেন মন্ডলরা ছিল স্যার। এই কারণে স্যার যারা এই ভূমি তৈরি করছে স্যার, টু বি কোয়াইট ফ্র্যাঙ্ক, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, এই ভূমি তৈরি করছে বিহারীরা, রক্ত দিছে বিহারীরা, তাদের অনবদ্য অবদান আছে। সেই বিহারীরা আজকে স্যার মা বাবা স্ত্রী, স্বামী স্ত্রী এক রুমে ঘুমায় স্যার। এটা পাশবিকতা স্যার। আমি বলবো 47-এর চেতনার প্রতি এটা লাঞ্ছনা। দয়া করে বিহারীদের তাদের জমিগুলো ফিরাইয়া দেন, অর্পিত সম্পত্তিগুলো বিহারীদের বুঝাইয়া দেন, হিল ট্রাক্সে বিহারীদের বুঝাইয়া দেন। অন্যথায় এই হিন্দুত্ববাদী ন্যারেটিভ যা পশ্চিম বাংলায় হইতেছে, যদি আপনারা এটা না থামান, তাহলে আরাকানে কিন্তু এরকমই করা হয়েছে। ঠিক এরপরে আরাকানে মুসলিমদের কচু কাটা করা হয়েছে স্যার। আমার কাছে ভিডিও আছে, দেখাইতে পারবো, কিন্তু সেন্সর হবে, আপনি মাইন্ড করবেন, এই কারণে স্যার আমি দেখাইতেছি না। বাট খুব নৃশংসভাবে জীবিত মানুষ কাটার ছবি দেখছি স্যার। অতএব স্যার বলবো স্যার, আমাদের আত্মরক্ষার অধিকার আছে, আমরা সিকিম হায়দ্রাবাদ হইতে চাই না। দয়া করে বিহারীদের জমি বুঝাই দেওয়া হোক এবং ভারতের টেলিভিশন বন্ধ করা হোক। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ মামুন, আপনি কিছু বলতে চাচ্ছেন, প্লিজ সংক্ষেপে বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপদেষ্টা পরিষদ যেভাবে কাজ করছে, এটাতে ইন্ডিয়ার কোনো আছে কিনা, ষড়যন্ত্র আছে কিনা, তাদের কাজের যে গতি? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা। এই প্রসঙ্গে আমরা কোনো এটা প্রশ্নের সাথে আমাদের অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এবং যেখানে ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক মানের, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব এবং তিনি দেশকে পরিচালনা করছেন, এটা আসলে আমরা তার চরিত্রের সাথেই যায় না। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এরপরে খুব সংক্ষেপে বলেন, এই ডিজিএফআই খালেদ, আপনি কে? আপনি কি কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসলে আমি ডিজিএফআই খালেদ কেন? ডিজিএফআই খালেদ আমার আব্বু ডিজিএফআই ছিল, জাস্ট প্রায়োরিটি পাওয়ার জন্য আমি ডিজিএফআই এখানে কি আপনি লিখতে পারেন এটা? না স্যার, আমি লিখছি জাস্ট মানে বোঝানোর জন্য, আমিও একজন রেশন খাওয়া লোক আর কি স্যার। ও না, আপনি তা লিখতে পারেন, ব্যবহার করতে পারেন। যাই হোক, বলুন না, বলুন। ঠিক আছে স্যার। তো স্যার অনেক ধন্যবাদ আশরাফুল হুদা স্যারকে, দুলাল স্যারকে, এবং ফজলুর রহমান স্যার ছিলেন, এখন নাই। তো স্যার আসলে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যখনই ইন্ডিয়ার ষড়যন্ত্রের কথা আসে, তখন আসলে প্রথমেই মাথায় আসে আমাদের বিডিআর বিদ্রোহটার কথা।
তো আমরা প্রথম এই জুলাই বিপ্লবের পর অনেকই দেখছি, নিউজ হয়েছে অনেক কিছু, এবং হক স্যার অনেকগুলা টক শোতে অনেকভাবেই কথা বলছেন, কিন্তু আস্তে আস্তে স্যার কেমন যেন মানে মানে সেরকম ভাবে কোনো নোটিসেবল কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। আর এই ইন্ডিয়ার যে দালাল গোড়া আছে, ওরা আসলে ওদের মনের ভিতরে এটা সেট হয়ে গেছে যে আমরা যাই করি না কেন, বাংলাদেশের গভর্নমেন্ট আগে আসুক পরে আসুক, তারা আমাদেরকে কিছু করতে পারবে না। তো এখন আমার মনে হয় যে এই বিডিআর বিদ্রোহতে যারা জড়িত ছিল, এটাকে নিয়ে যেমন অপারেশন ক্লিন হার্টের মতো এরকম অপারেশন চালানো হয়তো, যারা ডাবল এজেন্ট ছিল এবং যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে নোটিসেবল ভাবে। আপনার কথা বুঝতে পেরেছি খালিদ সাহেব, আপনার কথা আমরা সবাই বুঝতে পেরেছি। দেখুন, একটু আগে জেনারেল ফজলুর রহমান যা বলে গেছেন আপনি হয়তো লক্ষ্য করেননি, আর জেনারেল ফজলুর রহমান কিন্তু অনুষ্ঠান থেকে চলে গেছেন না, উনি আরেকটা অনুষ্ঠান ওনার শুরু হয়েছে 9টা থেকে, উনি আরেকটা চ্যানেলের 9টা থেকে কথা বলবেন, এই জন্য উনি এখান থেকে আমাকে বলে গেছেন, উনি চলে যাননি। আর আপনি যে প্রশ্নটা করেছেন এটা নিয়ে কাজ চলছে, বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে আবার নতুন করে সবকিছু হচ্ছে। আমরা অনেক কিছুই জানাই না সরকার, আপনারাও সবাই জানানোর দরকার নাই, বাট হচ্ছে কাজ। আপনাকে ধন্যবাদ। আমরা দুঃখিত যে আমরা আর সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জ্বালানি সঙ্গীত আপনাকে আজকে দেওয়া সম্ভব হলো না আমাদের অনুষ্ঠানে, দুঃখিত। আর কাউকে আমরা দিতে পারছি না, আপনারা মনে কিছু নেবেন না, আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে। শ্রদ্ধেয় স্যার, আমরা এই হক বয়েজের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 1 বছর পর আবার আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং আপনার যে অনুষ্ঠানটা করেছিলেন সেটা আবার আমি নতুন করে আপলোড করে দিয়ে দিব আগামীকাল, যদি আল্লাহ তৌফিক দান করেন। এবং আমরা একসাথে এই দেশের জন্য কাজ করব। এই দেশটা আমাদের সকলের, এই দেশটাকে গড়ে তুলতে হবে। আমাদের দুঃখ, আমাদের সবচেয়ে বঞ্চনা, আমাদের সবচেয়ে ভাগ্য খারাপ যে ইন্ডিয়ার মতো একটা ব্রাহ্মণ্যবাদের দেশের সাথে আমাদের প্রতিবেশী পেয়েছি, এবং তারা যা যা করছে তার যদি 100 ভাগের 1 ভাগও আমরা তাদের বিরুদ্ধে করতাম, তাহলে আজকে আমাদের অবস্থা থাকতো না। আমরা অবশ্যই ইন্ডিয়াকে খণ্ড বিখণ্ড করে দিতে পারতাম, এবং সেটা যাতে না করা যায় সেজন্যই হাসিনাকে প্রশিক্ষিত করে তারা এই দেশে পাঠিয়েছিল। হাসিনার মতো ফ্যাসিস্টকে যারা সমর্থন করে তারা কখনো কোনো দেশ হতে পারে না স্যার, তারা কোনো সরকার হতে পারে না, তারা কোনো পৃথিবীতে, তাদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত এই ধরনের ফ্যাসিস্ট একটা সরকারকে। যেটা ইসরায়েল করছে একই কাজ আমাদের বিরুদ্ধে করছে ইন্ডিয়া। তো যাই হোক স্যার, আজকে প্রিয় দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং আমাদের শ্রদ্ধেয় স্যারের জন্য দোয়া করবেন। মেজর আশরাফুদ্দৌলা, প্রাক্তন সচিব এবং ডিপ্লোমেট। আশা করি স্যারের কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো ভবিষ্যতে। আর অনেক অনুষ্ঠানে জাতীয় টিভিতেও স্যার যাচ্ছেন, সেখানে আপনারা শুনতে পাবেন। স্যার, আপনাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি আশা করি, এবং সবার কাছে পৌঁছে দিবেন, যাতে আমরা দেশের সেবা করে যেতে পারি। এইভাবে আমাদের সকলের জন্য দোয়া করা উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।